আজকের গল্প হারিয়ে খুঁজে পেয়েছি তোমাকে। সামিয়া জাহান শিউলি পর্ব 2। ওকে, তোমরা থাকো, আমি দেখা করে আসি। আর পুতুলকে দেখো, নতুন স্যার আসবে, ওসব উলট পালট করে ফেলতে পারে, তখন ঝামেলা বাড়বে, কমবে না। তুমি যাও করি, পুতুল কোনো দুষ্টুমি করবে না, তাই না পুতুল শোনা? আম্মা, আন্টি ঠিক বলেছে, আজ পুতুল সোনা কোনো দুষ্টুমি করবে না। পুতুল সোনা একদম গুদগার হয়ে থাকবে। পরি নিজের ডেস্কে ব্যাগটা রেখে চলে যায় অফিস রুমে। পরি যাওয়ার দিকে তাকিয়ে থাকে রাতুল। রাতুল পরীকে ভালোবেসে, আর পরি তাকে শুধু ফ্রেন্ড ভাবে। তাই রাতুল তার মনের কথাগুলো কখনো প্রকাশ করতে পারে না। এই অফিসের সবার প্রাণ হচ্ছে পুতুল। এতটা ভালোবেসে পুতুলকে সবাই। এখন নতুন এমডি কেমন হবে সেটা সময় বলবে। পরি যাওয়ার দিকে তাকিয়ে রাতুল মনে মনে বলল, পরি তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি কি তোমাকে কখনো পাবো না? আমি জানি তোমার মনে আমার জন্য ফ্রেন্ড ব্যতীত অন্য কোনো ফিলিংস নাই, বাট আমি তো আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসি। কখনো সাহস করে বলতে পারি না। যদি বন্ধুত্ব সম্পর্কটাও ভেঙে যায় তাহলে কি করব? আমি যে তোমার আর পুতুলের থেকে দূরে থাকতে পারবো না। কাঁধে কারো স্পর্শ পেয়ে রাতুলের ধ্যান ভাঙে। তাকিয়ে দেখে রাইসা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাতুলের চোখে পানি। রাতুল নিজেকে সামলিয়ে নেয়। রাইসা রাতুলকে চোখ দিয়ে ইশারা করে বোঝায় নিজেকে সামলাতে। একদিন সব ঠিক হয়ে যাবে। রাইসা রাতুলকে খুব ভালোবাসে, বা রাতুল ভালোবাসে পরীকে। যেদিন থেকে রাইসা শুনেছে রাতুল পরীকে ভালোবাসে, সেদিন থেকে রাইসা তার ভালোবাসাকে গুটিয়ে নিয়েছে, ফ্রেন্ড হয়ে আছে। পরী অফিস রুমে সামনে এসে বলে, আঙ্কেল আসতে পারি? আরে এসো মামুনি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আঙ্কেল, আপনি অফিসটা কেন সেল করে দিলেন? আপনি আমার একমাত্র ভরসা ছিলেন। আমার ছেলে আমাকে এখানে আর রাখবে না, তাই সারা জীবনের জন্য চলে যাচ্ছি অস্ট্রেলিয়াতে ছেলের কাছে। তাই অফিসটা সেল করে দিয়েছি। আজ এখানে শুধু তোমার জন্য আসা। জানি না নতুন এমডি কেমন হবে, কিন্তু আঙ্কেল আমি আপনাদের মিস করব। আপনি না থাকলে হয়তো আমি কবেই শেষ হয়ে যেতাম। ভালো থাকবেন আঙ্কেল। তোমাদের নতুন এমডি অনেক ভালো একজন মানুষ, আশা করি কোনো সমস্যা হবে না। আর তোমাদের দুইজনকে খুব মিস করব। তা আমার পুতুল দাদু ভাই কই? দেখছি না যে। রাইসা আর রাতুলের কাছে আছে, চলো ওর সাথে দেখা করে যাই। আর ভালো থেকো মামুনি, নিজের খেয়াল রেখো, আর আমার দাদু ভাইয়ের খেয়াল রেখো। পরি আর আজাদ মিয়া কথা বলতে বলতে অফিস রুম থেকে বেরিয়ে আসে। আজাদ মিয়াকে দেখে পুতুল দৌড়ে আসে। উনিও হাসি মুখে পুতুলকে কোলে তুলে নেয়। দুজনে খুনসুটি মেতে ওঠে। সবাই ওদের খুনসুটি দেখতে থাকে। আজাদ মিয়া পুতুলের জন্য চকলেট নিয়ে এসেছিল 1 বক্স, সেগুলো পুতুলকে দিয়ে পুতুল খুশি হয়ে যায় আর আজাদ মিয়ার গালে পাপ্পি দেয়। সবার থেকে বিদায় নিয়ে চলে যায় আজাদ মিয়া। সবার খুব খারাপ লাগছে উনি চলে যাওয়ায়। লাগাটাই স্বাভাবিক, এত বছর তার সাথে কাজ করেছে সবাই, কারোর সাথে খারাপ আচরণ করেনি। কেউ ভুল করলে তাকে না বকে বুঝিয়েছেন। 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। সবাই সবার পজিশনে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে নতুন স্যারকে স্বাগত জানানোর জন্য। পরি পুতুলকে ডেস্কে বসিয়ে এসেছে। এখানে ঝামেলা করলে যদি নতুন স্যার বকা দেয় তাহলে পরি কষ্ট হবে, তাই পুতুলকে দূরে রেখেছে। আর পুতুল সে তো তার মাম্মার চেয়ারে বসে মনের সুখে চকলেট খাচ্ছে। অফিসের সামনে কালো কালারের BMW কার এসে থামে। সেই কার থেকে নেমে আসে এক যুবক, দেখতে রাজপুত্রের মতো। তার পরনে কালো ফর্মাল ড্রেস, কালো সানগ্লাস, হাতে ব্র্যান্ডের কালো ওয়াচ। অফিসের সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। পরি এবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছে।
কুষাণকে সবাই ফুল দিয়ে ওয়েলকাম করে, পরিও ফুলে তোড়া দেয়। কুষাণ সবার উদ্দেশ্যে বলে, সবাইকে ধন্যবাদ, এখন যে যার কাজে যান। আর ম্যানেজার সাহেব, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে আমার কেবিনে পাঠিয়ে দিন, আর 11টার দিকে সবাইকে কনফারেন্স রুমে উপস্থিত থাকতে বলবেন। এই বলে কুশ ওখান থেকে চলে যায়। মনে হলো কোনো কিছু থেকে পালিয়ে গেল, কারণ পরি যখন কুষাণের সামনে আসে তখন কুষাণের হার্টবিট ফাস্ট চলছিল আর অস্থির লাগছিল। সেম জিনিসটা পরিরও হচ্ছিল। রাতুল আর রাইসা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, কি বলবে তারা বুঝতে পারছে না। সবাই পরির দিকে তাকিয়ে আছে। পরির খুব অস্বস্তি লাগছে। পরি সবাইকে উপেক্ষা করে স্যারের কেবিনের দিকে যায়। কেবিনের সামনে গিয়ে পরি দাঁড়িয়ে আছে। কুষাণ চেয়ে আছে সিসিটিভির দিকে, সেও দেখছে মেয়েটাকে ছটফট করছে। কুষাণ ভাবছে, আমার এত অস্থির লাগছে কেন, আর সবাই কেন আমার দিকে এমন করে তাকিয়েছিল কেন, আর মেয়েটাই বা এত ছটফট করছে কেন, কি হচ্ছে আমার সাথে। পরি লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করে। মনে থেকে সব কিছু ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। মনে মনে বলে, রিল্যাক্স পরি, রিল্যাক্স, কিছু হয়নি, কিছু না, নিজেকে সামলাও পরি। আগে যেমন মন দিয়ে কাজ করছো এখনো সেটাই করো। নিজের আর মেয়ের কথা ভাব, আর সব কিছুই মাথা থেকে ঝেড়ে ফেলবে। পরে নিজেকে ঠিকঠাক করে স্বাভাবিকভাবে স্যারের কেবিনে নক করে। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। পরি স্যারের অনুমতি পেয়ে ধীর পায়ে কেবিনে ঢুকে স্যারের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। কুষাণ একদিনে তাকিয়ে আছে পরির দিকে। পরির কথায় ধ্যান ভাঙে। স্যার, এই ফাইলে সব ডিটেলস আছে, আমাকে সব কিছু বুঝিয়ে দিন। আর এই সপ্তাহের মধ্যে কি কোনো মিটিং আছে? স্যার, এই সপ্তাহে 2টা মিটিং আছে বাইরে দেশের সাথে। মিটিংয়ের জন্য সব প্রজেক্টের ফাইল রেডি করা আছে। নো স্যার, একটা কাজ একটু বাকি আছে, আশা করি কালকের মধ্যে প্রজেক্টের কাজটা শেষ হয়ে যাবে। ওকে, কালকের মধ্যে কাজগুলো শেষ হওয়া যায়, আর বাদ বাকিগুলো আমাকে বুঝিয়ে দিন। ওকে স্যার। এই বলে পরি কুষাণকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। কুষাণ তো পরির হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলল, দেখছে মুগ্ধ হয়ে গেল। পরি এতক্ষণ যে বোঝালো তা কুষাণের মাথায় ঢুকছে কি না তা কুষাণ ভালো জানে। পরির ডাকে কুষাণ চমকে ওঠে। স্যার? বলেন। আমি আপনাকে সব বুঝিয়ে দিয়েছি, আপনি সব কিছু ভালোভাবে দেখে নিন। এখন আসি স্যার। আপনি এখন আসতে পারেন, আর সবাইকে 11টায় কনফারেন্স রুমে থাকতে বলবেন, কেউ যেন বাদ না যায়। ওকে স্যার। পরি কুষাণ এক রুম থেকে বেরিয়ে বুকে হাত দিয়ে অস্থির নিঃশ্বাস নিয়ে নিজেকে ডেকে ডেস্কে গিয়ে থেকে পুতুলে নেয়। পরি আর পুতুলকে খুঁজতে যায় না, কারণ সে জানে এখন পুতুল কোথায় থাকতে পারে। আসলে পুতুল যখন হাঁটতে শিখেছে তখন থেকে ওকে সাথে করে নিয়ে অফিসে আসে পরি। আস্তে আস্তে সবার চোখের মনি হয়ে ওঠে। এত কিউট গুলুমুলু একটা বাচ্চা কেউ বা আদর না করে থাকতে পারে। পুতুল এখন দারোয়ান চাচার সাথে আছে, তাই মাথা না গায়ে নিজে কাজে মন দিল। এদিকে রাতুল আর রাইসা কিছুতেই কাজে মন বসাতে পারছে না। তাদের মাথায় ঘুরছে আরেক চিন্তা। করে দেখে রাইসাকে অনেকক্ষণ ধরে উসকুস করছে কিছু বলার জন্য। রাইসা যেই না কিছু বলতে যাবে পরি তাকে থামিয়ে দিয়ে নিজে বলে, দেখো রাইসা, তোমাদের সবার মনে একটা প্রশ্ন ঘুরছে, প্লিজ এসব নিয়ে আর প্রশ্ন করো না। সবাই কত কথা বলেছে আমার দিকে, সবাই এভাবে তাকানোটা আমাকে কতটা অস্থির ফেলে দিয়েছে তা বলে বোঝাতে পারবো না। আর স্যার বা কি মনে করবে আমি
এদের কি করে বোঝাবো, কিছু ভালো লাগছে না। শান্ত হ পরি, কেউ কিছু ভাবছে না, সব ঠিক হয়ে যাবে, কাজে মন দাও। পরির কথাগুলো রাতুলও শুনছিল। মনে হলো রাতুলের বুক থেকে বাড়ি পাথর নেমে গেল। খুশি মনে কাজ করতে লাগলো। 11টা বাজতে সবাই কনফারেন্স রুমে হাজির হলো। কুষাণ রুমে ঢুকতেই সবাই সালাম দিল। কুষাণ ওই সালামের উত্তর দিয়ে বলতে শুরু করলো, আপনাদের সবাইকে এখানে ডাকার একটাই কারণ, সেটা হলো আপনারা এই অফিসের শুরু থেকে কাজ করেছেন। আগে কেমন কাজ করেছেন বা কোন নিয়মে কাজ করেছেন জানি না, বাট আজ থেকে আমার নিয়মে অফিস চলবে। টাইমের মধ্যে অফিসে আসা, আর যদি লেট হয় তো বেতন থেকে কেটে নেওয়া হবে। ঠিক মতো কাজ করো, কাজ ব্যতীত কোনো কথা হবে না। আর যে কাজে ফাঁকি দিবে তাকে বের করে দিব, বুঝেছেন? আপনার এখন যে যার কাজে যান। আর মিস পরি, আপনি আমার সাথে আসুন। কুষাণের এত গম্ভীর কণ্ঠের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। সবার আর বুঝতে বাকি নেই যে এই স্যার গম্ভীর আর অনেক রাগী। চুপচাপ যে যার যার কাজে চলে গেল। কুষাণও কোনো দিক না তাকিয়ে অফিস রুমে চলে গেল। পরি তার পিছনে পিছনে গেল। কুশ নিজের চেয়ারে বসে পরির উদ্দেশ্যে বলল, মিস পরি, আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার যাবতীয় কাজ আপনাকেই করতে হবে। আমি অফিসে আসার আগে আমার রুমটা পরিষ্কার এবং গোছানো দেখতে চাই। আমি অগোছালো অপরিষ্কার কোনো কিছু পছন্দ করি না। আর আমি আসার সাথে সাথে যে কোনো কফি পাই। দুপুরের লাঞ্চ আপনাকেই সার্ভ করে দিতে হবে। আমার লাঞ্চ করা শেষ হলে আপনি লাঞ্চ করবেন, ওকে? ঠিক আছে স্যার, এখন আপনি আসতে পারেন। ওকে স্যার। পরি কুশের রুম থেকে বের হয়ে যায়। মনে মনে হাত ছেড়ে বাঁচলেন। পরি কুশকে মনে মনে হাজারোটা গালি দিচ্ছে, আর কুশের ঠোঁটের কোনো বাঁকা হাসি ফুটে উঠেছে। সবাই মন দিয়ে কাজ করছে, কোনো টু শব্দ নেই কোথাও। লাঞ্চের সময় পরি স্যারের কেবিনে যায়। স্যারের লাঞ্চ শেষ হলে তাড়াতাড়ি বেরিয়ে আসে কেবিন থেকে। পুতুলকে যে খাওয়াতে হবে, পরি লাঞ্চ বক্স নিয়ে চলে যায় ক্যান্টিনে। গিয়ে দেখে পুতুল, রাইসা, রাতুল বসে গল্প করছে। পরিও সেখানে গিয়ে চেয়ারে টেনে বসে আছে পরে। তোমরা না খেয়ে বসে আছো কেন? তোমাকে রেখে আমরা কখনো খেয়েছি? তখন তো আর রাক্ষসটা ছিল না। একদিনে আমার 12টা বাজিয়ে দিচ্ছে, আর তো দিয়ে পড়ে আছে। সামনে কি যে হবে আমার আল্লাহ জানে।